আজকের এপিসোডে আমরা বিভিন্ন সময় যে আমাদের ফিল্টার যে বাটনগুলো আছে ওইটার মধ্যে যে ফাংশনালিটিটা সেটা আমরা করে দেখব। তো এই ধরনের ফাংশনালিটির এক্সাম্পল যদি আমরা একটু দেখি, ওকে, ম্যাক্সিমাম টাইম আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে এই ধরনের ফাংশনালিটিগুলো দেখবেন, অর্থাৎ এখানে পোর্টফোলিও অনেকগুলো লিস্ট করা থাকে। তো নর্মালি যখন আমরা এই যে এইভাবে অলে ক্লিক করা থাকে বা অল অ্যাক্টিভ থাকে তখন সবগুলো পোর্টফোলিও এখানে শো করতেছে। এরপর ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো একভাবে শো করে, ব্র্যান্ডিং রিলেটেড, তারপরে ফটোগ্রাফি, ভিডিও ডেভেলপমেন্ট, এই যে এই ধরনের পোর্টফোলিওগুলো যেভাবে শো করতেছে এবং এখানে ক্লিক করার ফলে একটা ইফেক্ট আসতেছে। তো এখানে যে বেসিক্যালি যে কাজটা হচ্ছে সেটা হলো এখানে অ্যাক্টিভ যে বাটনটা আছে সেটা কিন্তু একটা আলাদা স্টাইল করা আছে। দেখেন এই যে এখানে ক্লাস হিসাবে একটা অ্যাক্টিভ বসে আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এই ক্লাসটা এখান থেকে সরে এসে এইখানে চলে আসবে। এই যে ফাংশনালিটিটা এটা আমাদেরকে কাস্টমভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে এবং এর নিচে যেটা চেঞ্জ হচ্ছে এটা আলাদা একটা ফাংশনালিটি, ওটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে গেলে আরেক পরে শিখব। তবে আপাতত যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো এই যে ক্লাসগুলো দেখেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন ইন্সপেক্টে এই যে বাটনটা এটা আছে অ্যাক্টিভ এবং এইখানে একটা ক্লাস আছে অ্যাক্টিভ, এবং আমি যদি ঠিক ইমিডিয়েট আগের বাটনে ক্লিক করি এই অ্যাক্টিভ ক্লাসটা এইখানে বসে যাবে ব্র্যান্ডিংয়ে। দেখেন এই যে ব্র্যান্ডিংয়ে এই ক্লাসটা অ্যাক্টিভ হয়ে গেল এবং এটা রিমুভ হয়ে গেল এবং এটা অ্যাক্টিভ বসে যাওয়ার ফলে এটা কিন্তু অন্যরকম একটা স্টাইল হলো। তো এই যে কাজটা এটাই আমরা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানুয়ালি করব। তো এখন দেখেন এই যে ব্যাপারটা, আমরা যদি এখানে কোনো একটা বাটন তৈরি করি এরকম, সাপোজ ডিফ ক্লাস দিয়ে আমরা কি করলাম ফিল্টার বিটিয়ান্স, ওকে, ফিল্টার বিটিয়ান্স নামে একটা ডিভ নিলাম এবং এই জায়গায় অনেকগুলো বাটন থাকবে আমাদের। ওকে, সাপোজ এখানে আমরা লিখলাম অল, তারপরে আমরা এখানে দিতে পারি প্রোডাক্টস রিলেটেড, তারপরে ধরেন ডিজাইন, তারপরে আমরা ডেভেলপমেন্ট। ওকে, এইগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিও। এখন সবগুলো বাটনকে যদি আমরা একটু ডিজাইন করি, ফিল্টার বাটনস, আমরা এখানে আমাদের ওকে এই যে এখানে বাটনগুলো চলে আসছে নর্মালি। তো এখন বাটনগুলোকে যদি আমরা একটু ডিজাইন করতে যাই তো সেক্ষেত্রে আমরা সিএসএস এটা করতে পারি। একদম নিচের দিকে এসে আমরা এখানে এটা করব, সাপোজ ফিল্টার, ওকে, বিটিএনস, এর ভেতরে যে বাটনগুলো আছে সেগুলা, ওকে, প্যাডিং দিলাম সাপোজ উপরে নিচে 15, ডানে বামে 32, ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন এখানে আমাদের হচ্ছে গ্রিন এবং কালার হোয়াইট, বর্ডার 0 করে দিলাম, বর্ডার রেডিয়াস 0 করে দিলাম। ওকে, তো নর্মালি এরকম থাকলো, এই যে গ্রিন হয়ে গেছে। এখন এটা উপর থেকে একটু স্পেস দিয়ে দিই আমরা, মার্জিনটা 5 দিলে আমাদের 48 পিক্সেল 5 এখানে স্পেস হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা অ্যাক্টিভ থাকবে সেটাকে ডার্ক করে দিব সাপোজ, তাহলে কি হবে, ফিল্টার বিটিএনস এর ভেতরে যে বাটনটা অ্যাক্টিভ থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্ল্যাক। ওকে, এবং এইখানে ফার্স্ট যে বাটনটা আছে সেটাকে আমরা ক্লাসে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, তাহলে এটা ডার্ক আছে নর্মালি। এখন আমরা ক্লিক করলে কিন্তু এই ক্লাসটা বিভিন্ন দিকে, মানে যেখানে ক্লিক করব সেখানে যাবে না নর্মালি, কিন্তু এটাই আমাদের করতে হবে। এখানে ডিজাইনে ক্লিক করলে এই ক্লাসটা সরে এসে ডিজাইনের এই বাটনে বসে যাবে। তো সেটা করার জন্য আসলে আমরা কিভাবে করব দেখেন, এটা করার জন্য আমাদের আসলে অ্যারে শেখা লাগবে। তো অ্যারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখছি যে এখানে কিন্তু কোনো আইডি নাই। সাপোজ আমাদের এখানে ফিল্টার বিটিয়ান্স, এখানে কিন্তু কোনো আইডি নাই এবং এই বাটনগুলো প্রত্যেকটার ভিতরে তো আর এক একটা করে আইডি দেওয়া পসিবল না, কারণ প্রত্যেকটা বাটনই সেম বাটন, একই কাজ করবে। তো সেক্ষেত্রে ক্লাস দিয়েই আমাদের করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কোয়েরি সিলেক্টর ইউজ করব। সাপোজ আমরা লেট দিয়ে দিলাম ফিল্টার বিটিয়ান্স, সাপোজ সবগুলো বাটন আমরা ধরবো। তাহলে কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল দিতে হবে আমাদের, কোয়েরি সিলেক্টর অল, এটা দিয়ে আমরা জাস্ট কি করব, ফিল্টার বাটন যে ক্লাসটা দিলাম এটার ভিতরে যে বাটনগুলো আছে সেগুলোকে ধরবো এইভাবে সিএসএস সিলেক্টরের মতো। এখন যদি আমরা এটাকে কনসোল ডট লক করে দেখি যে আসলে ফিল্টার বাটনটা আমরা ধরতে পারছি কি না, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এই কনসোলে দেখেন কি আছে,
এই কনসোলে আমাদের এই যে 4টা বাটন আছে, হ্যাঁ এখানে নোট লিস্ট 4, এই যে বাটন অ্যাক্টিভ একটা বাটন 4টা বাটন আছে এখানে, টোটাল 4টা, ঠিক আছে আমরা ধরতে পারছি আসলে। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে সবগুলো বাটনে ক্লিক করা হলে কিছু একটা ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই এখানে ক্লিক ইভেন্ট চালাইতে পারবো না, আমাদের ক্লিক ইভেন্ট চালাইতে হয় হচ্ছে এর উপরে, আমাদের ক্লিক ইভেন্ট কাজ করে না নর্মালি, একসাথে অনেকগুলো আইটেমকে তো আর ক্লিক করা যায় না, তাই না? তো যে কোনো একটা বাটনকে ক্লিক করা লাগবে। তো এর জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাটনকে ইন্ডিভিজুয়ালি রান করতে হবে। কীরকম দেখেন, আমরা যদি ফর ইচ ফাংশনটা দেখি, জাভাস্ক্রিপ্টের এটা একটা ফাংশন, প্রত্যেকটা বাটনকে কি করা মানে আলাদা আলাদাভাবে সেপারেশনে নিয়ে আসা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ফর ইচ নামে একটা ফাংশন আছে। তো ফর ইচ এই ফাংশনটার কাজ হলো এই ফিল্টার বাটনস যেটা আছে, এর মধ্যে তো অনেকগুলো বাটন আছে, 4টা বাটন, এই 4টা বাটনের মধ্যে আমরা এই ফর ইচ যদি লুপটা দিয়ে দিই তাহলে কি হবে, সে 4টা বাটনকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সেপারেশন করে ফেলবে। তাহলে ফর ইচ মানে প্রত্যেকটার জন্যই কাজ করবে, কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করবে, একসাথে কাজ করবে না। তো ফর ইচ এর ভিতরে আমরা কি করব, ফাংশন কল করব। এর ভিতরে যে আমরা ফাংশনটা কল করব, ওকে, সেটা হচ্ছে আমাদের কি হবে, এখন মনে করেন যে এই ফর ইচ ফাংশনের মধ্যে যদি আমরা একটা প্যারামিটার পাস করি, সাপোজ বাটন, বা এখানে যদি আমরা সিঙ্গেল বাটন যে কোনো কিছু দিতে পারি। তো দেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা কনসোল করি তাহলে কি হয়, ওকে সিঙ্গেল বাটন, ওকে তাহলে আমরা কি করলাম, ফিল্টার বাটন সবগুলো বাটনকে আমরা ধরলাম, ধরার পরে ফর ইচ এর মাধ্যমে আমরা কি করলাম, প্রত্যেকটা বাটনকে 4বার ইন্ডিভিজুয়ালি যেন কিছু একটা করা যায় সেই জন্য আমরা ফর ইচ ফাংশনের মধ্যে ঢুকাই দিলাম। এর ভিতরে যে আমরা আবার একটা ফাংশন তৈরি করলাম। তো এই ফাংশনের ভিতরে আমরা কি করলাম, একটা প্যারামিটার পাস করলাম দেখার জন্য যে এর মধ্যে আসলে কি আছে। তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন আমাদের তো আর কোনো কনসোল নাই, এখানে জাস্ট একটাই কনসোল আছে, তাই না? হ্যাঁ, এখানে আর কোনো কনসোল নেই। তাহলে এইখানে দেখেন বাটনগুলোকে কিন্তু সে আলাদা আলাদাভাবে ধরে ফেলছে। তো এই 4টা বাটনকে সে আলাদা আলাদাভাবে ধরে ফেলছে। তো এইখানে এই সিঙ্গেল বাটনের মধ্যে আসলে প্রত্যেকটা সিঙ্গেল বাটন এখানে ধরে রাখছে সে আলাদা। এখন কিন্তু আর সে অ্যারের মধ্যে নাই, ঠিক আছে? সে সিঙ্গেল করে বের করে ফেলছে। অ্যারে থাকলে কি হতো, একটা ব্র্যাকেট থাকতো, তাই না? আমরা এর আগে যেখানে দেখলাম। ওকে, তো এখন এই যে যেটা হইলো, এখন এইটাকে যদি আমরা প্রত্যেকটাকে যদি আমরা একটা ইভেন্ট অ্যাড করি তাহলে কি হয় দেখেন, সিঙ্গেল বাটন ডট এইখানে আমরা কি করতে পারি, অ্যাড ইভেন্ট লিসেনার করতে পারি, কারণ এটা কিন্তু তখন আর অ্যারে থাকলো না। তাহলে আমরা কি করলাম, ফর ইচের মাধ্যমে অ্যারে যে বাটনটা থাকবে মানে যে এলিমেন্টগুলো আছে, মানে অনেকগুলো এলিমেন্ট সবগুলাকে সেপারেশনে নিয়ে আসলাম। সেপারেশনে নিয়ে এসে প্রত্যেকটাতে আমরা কি করব, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন দিয়ে একটা কি করলাম, একটা ক্লিক ইভেন্ট আমরা তৈরি করব, ঠিক আছে? তো এখানে ক্লিক করা হলে আসলে কি হবে দেখেন, এখানে ক্লিক করা হলে আমরা যদি এখন কি চাচ্ছি আসলে বেসিক্যালি, এখানে ক্লিক করা হলে সিঙ্গেল বাটনে যেখানে ক্লিক করা হবে সেখানে একটা ক্লাস বসে যাবে সাপোজ। ওকে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ক্লাসটা, এই অ্যাক্টিভ ক্লাসটা এখানেও বসে যাবে। হ্যাঁ, এখানে সাপোজ মনে করেন যে ক্লিক করলেই ওই বাটনে কি বসবে, অ্যাক্টিভ ক্লাস বসে যাবে। এটা হলো প্রথম কন্ডিশন আমাদের, যে ক্লিক করলেই অ্যাক্টিভ ক্লাস বসে যাবে। তার মানে আমরা সিঙ্গেল বাটনের ভিতরে ক্লিক ইভেন্ট চালাই দিছি। এখন বলতে হবে কি, যে যেখানে আমরা ক্লিক করি সেখানে অ্যাক্টিভ ক্লাসটা বসে যাবে। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমরা আরেকটা প্যারামিটার পাস করতে পারি। সেটা কি, সাপোজ বাটন, যে বাটনটা মনে করেন যে ক্লিক করা হবে তাহলে ওই বাটনে কি হবে, একটা ক্লাস লিস্ট দিয়ে যদি আমরা কি করি, ডট অ্যাড দিয়ে দেই, সাপোজ মনে করেন যে অ্যাক্টিভ, তাহলে কি হবে, এটার কাজটা, এই ফাংশনের কাজটা হবে কি, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা ক্লিক করলাম ফাংশনের ভিতরে এবং এর ভিতরে একটা প্যারামিটার পাস করে দিলাম। পাস করে দিয়ে কি করলাম আমরা, ওই মানে প্যারামিটার মানে এইখানে কি আছে, এই ক্লিকটা কোথায় করা হচ্ছে সেই বাটনটাকে ধরতেছে। তো সেই বাটনটাকে ধরে ক্লাস লিস্ট দিয়ে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিচ্ছে। তো এখন যদি আমরা সাপোজ ইন্সপেক্ট করে এইখানে ক্লিক করি, এই ডিজাইনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা ইরর চলে আসছে, ক্যান নট রিড প্রপার্টিজ আনডিফাইন্ড। ওকে, HTML বাটন, ওকে, এই জায়গাটাতে আসলে একটা ইরর চলে আসছে। তো সেই ইররটা আমরা এখন একটু ফিক্স করব। আচ্ছা, আমরা যদি দেখি যে এই বাটনের মধ্যে আসলে কি আছে, ওকে, console.log করে বাটন,
ওকে, আর কোনো কনসোল লগ আমাদের এখানে নাই। আমরা যদি এখানে দেখি কনসোলে আসলে এখানে কিছুই নেই। ও একটা ক্লিক করলে তারপরে আসবে। দেখেন এখানে কনসোলে যেটা আসছে সেটা হচ্ছে যে কোনো এলিমেন্টকে কিন্তু সে ধরতে পারে নাই, কোনো স্পেসিফিক কোনো এলিমেন্ট কিন্তু এখানে নাই। হ্যাঁ দেখেন এখানে কোনো স্পেসিফিক এলিমেন্ট নাই, সবগুলো ইনফরমেশন নিয়ে চলে আসে, কিন্তু এখানে কোনো স্পেসিফিক এলিমেন্ট কিন্তু সে নাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করা লাগবে, এখন আমরা যদি ধরেন এই ফাংশন মানে কোথায় ক্লিক করা হয়েছে সেটা যদি আমরা ধরতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, তাহলে আমরা এখানে ধরেন ভ্যারিয়েবল বা এখানে লেট নিয়ে আমরা হচ্ছে যে ক্লিকড বাটন মানে যে বাটনটাতে ক্লিক করা হয়েছে এটা নামে একটা ভ্যারিয়েবল রাখলাম। এখন এই বাটনটাতে ক্লিক করা হয়েছে, আমরা যদি জাস্ট দিস লিখে দিই, মানে দিস মানেটা হলো কি এই ফাংশনের ভিতরে যা আছে সেটাই, মানে যেখানে ক্লিক করা হয়েছে বা যেখানে হোভার করা হবে, মানে এই যে ইভেন্টটা যার উপরে ঘটতেছে সেটাই হলো দিস। তো এখন এইটা যদি আমরা কনসোল ডট লগ করি, এখানে ধরেন ক্লিকড বাটন, তাহলে যদি আমরা ধরেন কোনো একটা এলিমেন্ট পাই, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে প্রোডাক্টস আমরা কিন্তু ওই বাটনটা ধরতে পারছি, ঠিক আছে। তার মানে বিষয়টা হলো কি যে এখানে সিঙ্গেল বাটনে আমাদের এখানে প্যারামিটার লাগতেছে না, এখানে জাস্ট ক্লিক করা হলে যেখানে ক্লিক করা হবে সেখানেই আমরা একটা ক্লাস অ্যাড করে দেবো। তো ওই আইটেমটাকে আমরা কিভাবে ধরবো যে কোথায় ক্লিক করা হয়েছে, সেটা করার জন্য আমরা কি করবো যে দিস নামে যে ফাংশনটা বা প্যারামিটার আছে অবজেক্ট আছে সেটা আমরা রিটার্ন করে দেবো। তাহলে এই যে দিস এইখানে যদি আমরা করি যে ক্লাস লিস্ট ডট অ্যাড, এইখানে আমরা কি করলাম অ্যাক্টিভ, এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। তার মানে দিজের মধ্যে কি আছে, দিজের মধ্যে আমাদের ওই যেখানে ক্লিক করা হবে ওই বাটনটা আছে, ঠিক আছে, ওইটাকেই ধরা আছে। তার মানে এই যে এটা আমরা এখানে জাস্ট করে দিলাম দিস ডট ক্লাস লিস্ট ডট অ্যাডে অ্যাক্টিভ করে দিলাম। এখন যদি আমরা দেখেন এই ডেভেলপমেন্টে ক্লিক করি, ডেভেলপমেন্টে কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে গেছে, প্রোডাক্টসে ক্লিক করলে প্রোডাক্টসেও অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে গেছে, মানে অর্ধেক কাজ শেষ আমাদের। ডিজাইনে ক্লিক করলে ডিজাইনও অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি এখানে অ্যাক্টিভ হবে, বাকিগুলো তো রিমুভ করতে হবে, তাই না। তো সাপোজ ধরেন এখানে আমার একটা রিলোড দিয়ে ফ্রেশ ইনস্টলেশন, এখানে মানে ফ্রেশ ওয়েবসাইট, এখানে ডেভেলপমেন্টে যদি আমি ক্লিক করি এখানে অ্যাক্টিভ হবে, কিন্তু তারপরে ইমিডিয়েটলি আগে যে অ্যাক্টিভটা ছিল সেটা তো আউট করে দিতে হবে। মানে এখানে যে ব্যাপারটা হবে সেটা হলো যে ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আগের যে বাটনগুলোতে অ্যাক্টিভ ক্লাস ছিল সেই অ্যাক্টিভ ক্লাসটা আগে রিমুভ করতে হবে, তারপরে এসে আবার যেখানে ক্লিক করা হবে সেখানে অ্যাড করে দিতে হবে। বিষয়টা হলো এরকম। তার মানে আমরা অ্যাড করতেছি হচ্ছে পরে, আগে রিমুভ করতে হবে। তাহলে মানে রিমুভ করতে গেলে আমরা আবার কি করব, দেখেন এখন রিমুভ করতে গেলে আমাদের আবার মানে সবগুলো বাটন থেকে রিমুভ করব। তো ডেফিনেটলি এটা একটা অ্যারে বানায় ফেলতে হবে, মানে অ্যারে আছে এখানে, তো সবগুলো বাটন থেকে রিমুভ করতে ফেললে কি করা লাগবে, সবগুলো বাটন কার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, মানে এই লাইনের মধ্যে আছে। ফিল্টার বাটন ফর ইচ করেই তো আমরা সিঙ্গেল বাটন করলাম, তাই না। তো ঠিক এক্স্যাক্ট ওই অ্যারেটা আবার আপনাকে লিখতে হবে, ফিল্টার বিটিএনস, কারণ আমরা অলরেডি সিঙ্গেল বাটনে ক্লিক করে কি করছি, মানে সিঙ্গেল একটা বাটনের ভিতরে ক্লিক করে ফেলছি আমরা, কিন্তু এই অ্যারে থেকে ভিতরের দিকে চলে আসছি। তা এখন আমাদের যদি আবার ওই রকম একটা অ্যারে যদি আমরা আবার করি যে সবগুলো বাটন একসাথে কাজ করবে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের আবার ফর ইচ বাটন মানে ফাংশনটা কল করতে হবে। তো ফিল্টার বাটনসের ভিতরে আমরা কি করলাম, আবার ফর ইচ দিয়ে দেবো, দেওয়ার পরে আবার ফাংশন লিখব, লেখার পরে আমরা যেটা করব সেটা হলো যে এইখানে তো সবগুলা বাটন আছে, তাই না। তো এইখানে সবগুলা বাটন আছে, সাপোজ অল বাটন, হ্যাঁ, তো অল বাটন আলাদা আলাদা বাটন হয়ে যাবে। তো এখন এই অল বাটনে যদি আমরা ক্লাস লিস্ট ডট রিমুভ করে দেই অ্যাক্টিভ, তাহলে কি হবে, সবগুলা বাটন থেকে আলাদা আলাদাভাবে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। এখন আসেন হচ্ছে কি করলাম আমরা আসলে বেসিক্যালি, আমরা প্রথমে সবগুলা বাটন ধরলাম কোয়েরি সিলেক্টর দিয়ে, ধরার পরে সবগুলা বাটনকে আলাদা আলাদা করার জন্য কি করলাম, ফর ইচ ফাংশনটা কল করলাম। বাটনগুলো আলাদা হয়ে গেল, 4টা বাটন আলাদা হয়ে গেল। 4টা বাটনের প্রত্যেকটাকে ক্লিক করার জন্য আমরা কি করলাম, অ্যাড ইভেন লিসেনার করলাম এই সিঙ্গেল বাটনের মধ্যে নিয়ে, এই মধ্যে প্রত্যেকটা বাটন আছে। তো এখন এই সিঙ্গেল বাটনের মধ্যে নিয়ে কি করলাম, প্রত্যেকটা বাটনকে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আবার সবগুলা বাটনকে যেগুলো সবগুলো বাটন থেকে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে দিলাম, সে বা অ্যাক্টিভ ক্লাস থাকুক বা না থাকুক, এইরকম একটা সবগুলো বাটনের উপরে কি করলো, সে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে ফেললো। তার মানে এখানে আবার আমরা কি করলাম,
এই যে ফিল্টার বাটন, এই বাটনগুলো ধরলাম, ধরার পরে ফর ইচ দিয়ে আবার আলাদা করলাম, আলাদা করে এই অল বাটন থেকে ক্লাস লিস্ট রিমুভ করে দিলাম, ক্লাস লিস্ট দিয়ে সবগুলো অ্যাক্টিভ বাটন রিমুভ করে দিলাম। তো এটা রিমুভ হয়ে গেল, মানে ক্লিক করা হলে রিমুভ হয়ে যাচ্ছে। এখন যদি ধরেন এরকম আসে যে আপনি যেখানেই ক্লিক করেন না কেন আপনার অ্যাক্টিভ বাটনটা, এই অ্যাক্টিভ ক্লাসটা হাইড হয়ে যাবে। ডেভেলপমেন্টে ক্লিক করলে অ্যাক্টিভ বাটনটা, অ্যাক্টিভ ক্লাসটা উঠে গেছে। এখন ব্যাপারটা হলো যেখানে ক্লিক করলাম সেখানে আবার অ্যাড করে দিতে হবে। এটাই করতেছে হচ্ছে লাস্ট লাইন। তার মানে অ্যাড ইভেন্ট লিসনারে ক্লিক, যেখানে আমরা সিঙ্গেল বাটনে ক্লিক করব সেখানে ক্লাস লিস্টটা অ্যাড হয়ে যাচ্ছে। এই লাইনটা পরে দিতেছি, কারণ হলো এটা রিমুভ হয়ে যাওয়ার পরে এটা অ্যাড হবে। যদি আপনি আগে দেন তাহলে আসলে কাজ করবে না। কারণ কি, যদি আপনি আগে দেন তাহলে কি হবে, আগে ক্লাসে অ্যাড হয়ে যাবে, তার ইমিডিয়েট পরে এসে আবার রিমুভ হয়ে যাবে, মানে যেটা আসছিল সেটাই, মানে আগে অ্যাড হইলো পরে আবার যে রিমুভ হয়ে গেল সবগুলো, তাহলে তার কাজ হলো না। তার মানে এখানে আমাদের আগে রিমুভ করতে হবে, পরে হচ্ছে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে সিম্পল একটা ফাংশনালিটি। তো দেখেন এখানে ক্লিক করা হলে এখন কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা সরে আসতেছে। তো এই হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে ফার্স্ট অফ অল কোয়েরি বাটন ধরলাম, ধরার পরে প্রত্যেকটা বাটন সেপারেট করলাম, সেপারেট করার পরে এই যে এই প্যারামিটার দিয়ে এখানে সেপারেশন বাটনগুলোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার প্রত্যেকটা বাটনকে আলাদা আলাদা করে সেখান থেকে ক্লাসটা রিমুভ করে দিলাম, মানে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে দিলাম, এবং আবার যেখানে ক্লিক করা হয়েছে সেখানে ক্লাসটা অ্যাক্টিভ করে দিলাম। খুবই একটু টেকনিক্যাল যদিও, তারপর আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে। মানে এই জাভাস্ক্রিপ্টের ব্যাপারগুলো হলো যে আপনার বোঝার চাইতে প্র্যাকটিসের পরিমাণটা অনেক বেশি করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জাভাস্ক্রিপ্ট ধীরে ধীরে তত মানে জটিলতাগুলো একটু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব।